আসসালামু আলাইকুম। মীর আব্দুল করিম কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আজকের অর্থনীতির অনলাইন ক্লাসে উপস্থাপনায় আছি আমি মোসাম্মদ ফরিদা ইয়াসমিন, প্রভাষক, অর্থনীতি বিভাগ, মীর আব্দুল করিম কলেজ, মিরপুর, কুষ্টিয়া। পাঠ পরিচিতি। আজকে আমরা অর্থনীতি প্রথম পত্র থেকে আলোচনা করব। অধ্যায় 1, মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা মূলত অর্থনৈতিক সমস্যার প্রকৃতি নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় থেকে তোমরা যে বিষয়গুলো শিখতে পারবে বা জানতে পারবে সেটা হচ্ছে অসীম অভাব সম্বন্ধে জানতে পারবে। এরপরে দুষ্প্রাপ্যতা ও নির্বাচনের একটা ধারণা পাওয়া যাবে এখান থেকে। তারপরে অর্থনীতির আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় উৎপাদন সম্ভাবনা রেখার ধারণা এই আলোচনা থেকে পাওয়া যাবে। আসলে এগুলো আমরা বিস্তারিত আলোচনা করি। প্রথমে আমরা অসীম অভাব সম্বন্ধে জানব। মানুষের অর্থনৈতিক সমস্যার মূলে রয়েছে হচ্ছে অসীম অভাব, অর্থাৎ মানব জীবনের অর্থনৈতিক সমস্যার কেন্দ্রবিন্দু অর্থাৎ মূল দায়ী যেটা সেটা হচ্ছে অভাব। দৈনন্দিন জীবনে ভালোভাবে বেঁচে থাকার জন্য মানুষ যেসব বস্তুগত এবং অবস্তুগত দ্রব্য সামগ্রীর প্রয়োজন অনুভব করে তাই হলো অভাব। তাহলে অভাব সংজ্ঞাটা আমরা জানলাম যে দৈনন্দিন জীবনে ভালোভাবে বেঁচে থাকার জন্য মানুষ যেসব বস্তুগত এবং অবস্তুগত দ্রব্য সামগ্রীর প্রয়োজন অনুভব করে তাই হলো অভাব। আর মানুষের এই অভাবের কোনো শেষ নাই, কারণ আমরা দেখি যে একটি নির্দিষ্ট কোনো অভাব পূরণ হলে নতুন আরেকটি অভাবের জন্ম নেয়। এভাবে অভাব হচ্ছে অসীম। যেমন আমরা যদি দেখি যে মানব জীবনের মৌলিক যে চাহিদা বা মৌলিক যে অভাবগুলো যেটাকে প্রয়োজনীয় অভাব বলা হচ্ছে, প্রয়োজনীয় অভাব সেগুলো হচ্ছে খাদ্য, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা। এগুলো পূরণ হওয়ার পরেই দেখা যায় মানুষের আরামদায়ক কিছু দ্রব্যের অভাব বা প্রয়োজন তারা অনুভব করে। সেগুলো হচ্ছে যেমন ফ্রিজ, টিভি, রঙিন টিভি, এসি ইত্যাদি দ্রব্যের তারা অভাব বোধ করে। এইসব দ্রব্য পূরণ হওয়ার সাথে সাথে মানুষের বিলাসজাত দ্রব্যের অভাব তারা অনুভব করে। যেমন সেগুলো হচ্ছে অট্টালিকা বাড়ি, প্রাসাদতুল্য বাড়ি, তারপরে দামি গাড়ি, মূল্যবান অলংকার ইত্যাদি দ্রব্য। তো এইভাবে দেখা যায় যে প্রয়োজনীয় দ্রব্যের অভাব বা মৌলিক অভাব যেগুলো এগুলো পূরণ হওয়ার পরে তাদের আবার মানুষের আরামপদ দ্রব্যের অভাব বোধ করে। এর পরবর্তী বিলাসজাত দ্রব্যের অভাব দেখা দেয়। তো এই জন্যই বলা হচ্ছে যে মানুষের অভাব হচ্ছে অসীম, এর কোনো শেষ নেই। তার উপর ভিত্তি করে আমরা এখানে বিভিন্ন ধরনের অভাব দেখতে পাই, যেমন প্রয়োজনীয় দ্রব্যের অভাব, আরামপদ দ্রব্যের অভাব, বিলাসজাত দ্রব্যের অভাব। এরপরে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে দুষ্প্রাপ্যতা বা স্ক্যারসিটি। দুষ্প্রাপ্যতা বলতে অর্থনীতিতে মূলত সম্পদের স্বল্পতা বা অপ্রাচুর্যকে বোঝায়। যে আমাদের অভাব যেমন অসীম, সম্পদ কিন্তু অসীম নয়, সীমিত। এই সীমিত সম্পদের মাধ্যমে আমাদের অসীম অভাব পূরণ করতে হয়। সেই ক্ষেত্রে দুষ্প্রাপ্যতা হচ্ছে সম্পদের স্বল্পতা। এই প্রসঙ্গে অর্থনীতিবিদ পি.এস. স্যামুয়েলসন তিনি বলেছেন
যে মানুষ যে সকল দ্রব্য সামগ্রী চায় তার যোগান প্রকৃতিতে সীমাবদ্ধ বা দুষ্প্রাপ্য। তাহলে দেখা যাচ্ছে যে প্রয়োজনের তুলনায় বা চাহিদার তুলনায় আমাদের যে সম্পদ রয়েছে সেগুলো হচ্ছে লিমিটেড বা সীমাবদ্ধ। আর এখান থেকে দুষ্প্রাপ্যতার বিষয়টা এসেছে, অর্থাৎ সীমাবদ্ধ সম্পদকেই বলা হবে দুষ্প্রাপ্য, বা সম্পদের স্বল্পতা বা অপ্রাচুর্যই হচ্ছে দুষ্প্রাপ্যতা। আরেক অর্থনীতিবিদ এল রবিন্স তার 1932 সালে তার যে প্রকাশিত গ্রন্থ, সেখানে তিনি অর্থনীতিকে স্বল্পতার বিজ্ঞান বলে অভিহিত করেন। তিনি বলেন যে অর্থনীতি হলো এমন একটি বিজ্ঞান যা সীমাহীন অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্য সম্পদের মধ্যে সমন্বয় সাধন সংক্রান্ত মানবীয় আচরণ বিশ্লেষণ করে। তো এখানে উনি যেটা বলতে চেয়েছেন যে আমাদের অভাব হচ্ছে সীমাহীন বা অসীম, আর আমাদের যে সম্পদ রয়েছে সেগুলো হচ্ছে দুষ্প্রাপ্য অর্থাৎ সীমাবদ্ধ সম্পদ। তো এই সীমাবদ্ধ সম্পদ দিয়ে এই অসীম অভাব পূরণ করতে গেলে আমাদের এই সম্পদের বিকল্প ব্যবহার এর মধ্যে সমন্বয় করে মানুষ তার আচরণ এখানে প্রকাশ করবে। তো এভাবে অর্থনীতিবিদ রবিন্স উনি এই অর্থনীতিকে তার স্বল্পতার বিজ্ঞান বলে অভিহিত করেছেন। এভাবে সম্পদের সীমাবদ্ধতা বা স্বল্পতাকে বলা হবে দুষ্প্রাপ্যতা। এরপরে আসো আমরা আরেকটি বিষয় নির্বাচন বা চয়েস, এটা নিয়ে আলোচনা করি। মানব জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ সমস্যা হলো এই বাছাই বা নির্বাচন করা, অর্থাৎ সীমিত সম্পদের দ্বারা অসীম অভাব পূরণ করতে গেলেই এই নির্বাচন জনিত সমস্যার উদ্ভব হয়। যে আমাদের অভাব যেমন অসীম কিন্তু সম্পদ সীমিত, এই জন্য সীমিত সম্পদে যখন আমরা অসীম অভাব পূরণ করতে যাই তখনই আমাদের এই নির্বাচন জনিত সমস্যা দেখা দেয়। নির্বাচন বলতে কি বোঝায়? দুষ্প্রাপ্য সম্পদ দ্বারা কোন কোন গুরুত্বপূর্ণ অভাবগুলো আগে পূরণ করা হবে সেটা নির্ধারণ করা বা চিহ্নিত করাকেই বলা হবে নির্বাচন। দুষ্প্রাপ্য সম্পদ দ্বারা কোন কোন গুরুত্বপূর্ণ অভাবগুলো আগে পূরণ করা হবে সেটা নির্ধারণ করা বা চিহ্নিত করাকেই বলা হবে নির্বাচন। এই প্রসঙ্গে অর্থনীতিবিদ বেনহাম বলেছেন যে মানুষ বাছাই করতে বাধ্য হয় বলেই অর্থনৈতিক সমস্যা দেখা দেয়। অর্থাৎ তিনি যেটা বলতে চাচ্ছেন যে আমাদের বাছাইটা না থাকলে কোনো অর্থনৈতিক সমস্যা দেখা দিত না, আর বাছাই আমাদের করতে হয় কারণ আমাদের অসীম অভাব আর সম্পদটা হচ্ছে সীমিত। এই সীমিত সম্পদে অসীম অভাব পূরণ করতে গেলে আমাদের বাছাইজনিত সমস্যা দেখা দেয় এবং তার প্রেক্ষিতে আমাদের অর্থনৈতিক সমস্যাগুলো দেখা দেয়। যেমন আমরা একটা উদাহরণের সাহায্যে যদি দেখি যে একজন কৃষকের 1000 টাকা আছে এবং তার 1 বিঘা জমি আছে। এই জমিতে সে ধান বা আলু দুটাই উৎপাদন করতে পারে, কিন্তু তার এই সীমাবদ্ধ সম্পদ দিয়ে সে একই সাথে ধান বা আলু উৎপাদন করতে পারবে না। এই ক্ষেত্রে তাকে বাছাই বা নির্বাচন করতে হবে অভাবের গুরুত্ব অনুসারে, যে কোনটা তার কাছে বেশি আগে প্রয়োজন সেটা আগে সে পূরণ করবে। এভাবে হয় সে ধান আগে করবে, না হলে আলু উৎপাদন করবে। এটা প্রত্যেক সমাজের ক্ষেত্রে এভাবে বাছাই বা নির্বাচন করতে হয়। অভাবের গুরুত্ব অনুসারে অভাবকে বাছাই বা নির্বাচন করতে হয়। আমরা এখানে তোমরা দেখো এখানে একটা ছকের সাহায্যে আমরা বিষয়টা দেখিয়েছি যে অসীম অভাব আর সম্পদ হচ্ছে সীমাবদ্ধ। এই সীমাবদ্ধ সম্পদ দিয়ে আমাদের কি করতে হবে? অভাবের গুরুত্ব অনুসারে অভাব, এবং আরেকটা জিনিস করতে হবে যে সম্পদের সর্বোত্তম ব্যবহার করতে হবে। সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে অভাবের গুরুত্ব অনুসারে আমাদের অভাবটা নির্বাচন করতে হবে, সমস্যা নির্বাচন করতে হবে। তো এই নির্বাচন করতে গেলে আমাদের বিভিন্ন ধরনের সমস্যা, অর্থাৎ বিশেষ করে অর্থনৈতিক সমস্যাগুলো দেখা দেয়। এরপরে আসো যে অর্থনৈতিক বা সমাজের মৌলিক যে অর্থনৈতিক সমস্যা সেটা বলতে কি বোঝায় বা কোন সমস্যাগুলোকে মৌলিক অর্থনৈতিক সমস্যা বলা হবে। সম্পদের দুষ্প্রাপ্যতা এবং নির্বাচন বা বাছাইজনিত যে সমস্যা আমরা দেখলাম এর আগে, সেখান থেকে মূলত সমাজে 3টি মৌলিক সমস্যার উদ্ভব হয়।
সেগুলো কি সেটা হচ্ছে যে কি উৎপাদন করা হবে, অর্থাৎ কি কি দ্রব্য উৎপাদন করা হবে একটা সমাজে, সেই সমস্যা দেখা দেয়। তারপরে কিভাবে উৎপাদন করা হবে, কার জন্য উৎপাদন করা হবে। সমস্যা তিনটা হচ্ছে কি কি উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে, কার জন্য উৎপাদন করা হবে। তাহলে এই তিনটি সমস্যাকেই বলা হবে মৌলিক অর্থনৈতিক সমস্যা। অর্থনীতিবিদ পি.এস. স্যামুয়েলসন এই তিনটি সমস্যাকে প্রত্যেক অর্থনৈতিক সমাজের মৌলিক সমস্যা হিসাবে চিহ্নিত করেছেন। তাহলে আমরা জানতে পারলাম যে সম্পদের দুষ্প্রাপ্যতা এবং নির্বাচন জনিত সমস্যা থেকে মূলত যে কোনো সমাজের বা প্রত্যেক অর্থনৈতিক সমাজে এই তিনটি মৌলিক সমস্যা দেখা দেয়। সেটা হচ্ছে কি কি, আবার খেয়াল করো, কি কি দ্রব্য উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে এবং কার জন্য উৎপাদন করা হবে। এই তিনটি হচ্ছে প্রত্যেক সমাজের মৌলিক অর্থনৈতিক সমস্যা। এরপরে আসো আমরা এই অধ্যায়ের আরেকটু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। এটাকে বলা হয় প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, সংক্ষেপে পিপিসি দিয়ে প্রকাশ করা হয়। তা আমরা জানি মানুষ তার যে উৎপাদন করে তার চাইতে তার ভোগের পরিমাণটা বেশি, অর্থাৎ যে পরিমাণ দ্রব্য উৎপাদন করতে সক্ষম তার চাইতে তার ভোগের পরিমাণ বেশি হয়। তো এই জন্যই দেখা যাচ্ছে যে মানুষের যে সম্পদ আছে সেই সম্পদ দিয়ে সে কোন দ্রব্য কি পরিমাণে উৎপাদন করবে, এটা বা তার যে প্রযুক্তি বা অন্যান্য যে প্রাকৃতিক সম্পদগুলো আছে সেই সম্পদগুলোকে কাজে লাগিয়ে অভাবের গুরুত্ব অনুসারে কোন অভাব আগে পূরণ করতে যে কি কি দ্রব্য কি পরিমাণে উৎপাদন করা যাবে, এই সমস্যাগুলোর সমাধান উৎপাদন রেখার সাহায্যে দেখানো যায়। সমস্যাগুলো উৎপাদন রেখার সাহায্যে আমরা দেখাতে পারি। তাহলে আমরা আসলে দেখি যে উৎপাদন সম্ভাবনা রেখা বলতে কি বোঝায়। এখানে খেয়াল করো যে উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা যার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ এবং চলতি প্রযুক্তি সাপেক্ষে দুটি উৎপন্ন দ্রব্যের সম্ভাব্য বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করা হয়। এটা এমন একটা রেখা যার প্রত্যেকটা বিন্দুতে কি হবে, যে দুটি দ্রব্যের উৎপাদনের সংমিশ্রণ দেখাবে, এবং সেটা কিসের উপর ভিত্তি করে, একটা দেশের নির্দিষ্ট যে সম্পদ দেওয়া আছে তার সাথে চলতি প্রযুক্তি ব্যবহার করে কি কি দ্রব্য উৎপাদন, কতটুকু পরিমাণে উৎপাদন করা যায় সেটাই হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। এই প্রসঙ্গে অর্থনীতিবিদ জি.আর. লিপসি বলেন যে উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা যে রেখা সম্পদের পূর্ণ ব্যবহারের মাধ্যমে বিভিন্ন দ্রব্যের এরূপ বিকল্প সমন্বয় সমূহ উপস্থাপন করে যা অর্জন করা সম্ভব। অর্থাৎ সম্পদের পূর্ণ ব্যবহার করতে হবে, যেই লিমিটেড সম্পদ আছে সেই সম্পদের পূর্ণ ব্যবহারের মাধ্যমে উপকরণের বা দ্রব্যের যে সমন্বয় সমূহ, বিকল্প সমন্বয় সমূহ এটা উপস্থাপন করে, সেটাই হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। শিক্ষার্থীরা আর খেয়াল করো যে উৎপাদন সম্ভাবনা রেখাকে উৎপাদন সীমান্ত বলা হয় বা উৎপাদন সীমানাও বলা হয়। কারণ হচ্ছে যে সম্পদ সীমাবদ্ধ বা নির্দিষ্ট বলে উৎপাদনকারীকেও নির্দিষ্ট সীমানার মধ্যে উৎপাদন পরিচালনা করতে হয়। তার যে সম্পদ থাকবে সেই সম্পদের নির্দিষ্ট সীমানার মধ্যে, এখানে যে উৎপাদন সম্ভাবনা রেখা বলা হচ্ছে এটা একটা উৎপাদনের সীমান্ত রেখা, এর বাইরে যে সম্পদ আছে সেই সম্পদেও ওই রেখার বাইরে উৎপাদন করা সম্ভব নয়, এই জন্য এটাকে বলা হবে উৎপাদন সীমান্ত রেখা। যেমন একটি সমাজে আমরা একটা উদাহরণ দিয়ে দেখি যে একটি সমাজ তার সীমাবদ্ধ যে সম্পদ রয়েছে সেই সম্পদ দিয়ে 1 লক্ষ বই বা 1 কোটি কলম তৈরি করতে পারে। তাহলে এখানে সমাজ ইচ্ছা করলে তার দেখা যাচ্ছে যে কলমের উৎপাদন কমিয়ে বইয়ের উৎপাদন বাড়াতে পারবে। একই পরিমাণ সম্পদের সাহায্যে দেখা যাচ্ছে যে বই এবং কলমের বিভিন্ন সংমিশ্রণ সে দেখাতে পারবে এই উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে। তাহলে এই সংমিশ্রণগুলোই উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে দেখানো যায়। দুটো দ্রব্যের বিভিন্ন উৎপাদনের সংমিশ্রণ হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা বা পিপিসি রেখার মাধ্যমে আমরা দেখতে পারি।
শিক্ষার্থীরা, এবার আসো আমরা একটা উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করব। একটা সূচি তৈরি করে সেই সূচির উপর ভিত্তি করে আমরা উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করব। তো এখানে তোমরা উৎপাদন সম্ভাবনা সূচিটা দেখো, যে এখানে প্রথমে সম্ভাবনা, এখানে বিন্দুগুলো দেয়া আছে। তারপরে খাদ্যের উৎপাদন, কাপড়ের উৎপাদন, আমরা দুইটা দ্রব্যের উৎপাদন করব, দেখাবো। এখানে দেখো এই বিন্দুতে এখানে খাদ্যের উৎপাদন দেখানো হচ্ছে 0 আর কাপড়ের উৎপাদন হচ্ছে 15 লক্ষ মিটার। এখানে কাপড় উৎপাদন লক্ষ মিটারে আর খাদ্যের উৎপাদন লক্ষ টন হিসাব করা হচ্ছে। তারপরে বি বিন্দুতে খাদ্যের উৎপাদন বেড়ে যখন 1 লক্ষ টন, তখন কাপড়ের উৎপাদন কিন্তু কমে গেছে 14, আগে ছিল 15, এখন 14 লক্ষ মিটার। এরপরে সি বিন্দুতে দেখো খাদ্যের উৎপাদন আরো যখন বাড়ানো হচ্ছে, তখন কাপড়ের উৎপাদন কিন্তু কমাতে হচ্ছে, এখানে 12 লক্ষ মিটার। ডি বিন্দুতে খাদ্যের উৎপাদন যখন বেড়ে 3 লক্ষ টন, তখন কাপড়ের উৎপাদন হচ্ছে 9 লক্ষ মিটার। অনুরূপভাবে ই বিন্দুতে খাদ্যের উৎপাদন হচ্ছে 4 লক্ষ টন, কাপড় উৎপাদন আরো কমে 5 লক্ষ মিটার হয়েছে। আর এফ বিন্দুতে খেয়াল করো, এফ বিন্দুতে যখন খাদ্যের উৎপাদন 5 লক্ষ টন, তখন কাপড়ের উৎপাদন কিন্তু এখানে 0। তো এখানে এই এ এবং এফ বিন্দু, এই সংমিশ্রণটা খেয়াল করো, যে আমরা সূচি থেকে যেটা দেখতে পাচ্ছি, যে পরিমাণ সম্পদ আছে সেই পরিমাণ সম্পদ দিয়ে যদি পুরাটা ব্যবহার করা হয় কাপড় উৎপাদনের ক্ষেত্রে, তাহলে সেখানে 15 লক্ষ মিটার উৎপাদন করা যাবে কাপড়, সর্বোচ্চ 15 লক্ষ মিটার। সেক্ষেত্রে কিন্তু তখন খাদ্যের উৎপাদন করা যাবে না। আবার যখন খাদ্যের উৎপাদন সর্বোচ্চ 5 লক্ষ টন উৎপাদন করা হবে, তখন সেক্ষেত্রে আর কাপড় উৎপাদন করা যাবে না, এখানে সেটা 0 দেখাচ্ছে। তো এইভাবে আমরা, তোমরা সূচিটা খেয়াল করে দেখো, যে যখন খাদ্যের উৎপাদন বৃদ্ধি করা হচ্ছে, তখন কাপড়ের উৎপাদন কিন্তু কমে যাচ্ছে। এর কারণ একটাই, যে আমাদের সম্পদ হচ্ছে সীমিত। সেই সীমিত সম্পদ দিয়ে আমরা যখন দুটো দ্রব্যের বিভিন্ন উৎপাদন করব, তখন একটা দ্রব্যের উৎপাদন বাড়াতে গেলে আর একটা দ্রব্যের উৎপাদন কমে যাবে। তো এটাই উৎপাদন সম্ভাবনা রেখাতে এটা রেখার মাধ্যমে এটা দেখানো যায়। এখানে আমরা এই সূচিটাকে আমরা রেখা অঙ্কন করব। এখানে দেখো যে ও এক্স অক্ষ বা ভূমি অক্ষে আমরা খাদ্যের উৎপাদন এখানে দেখানো হয়েছে, আর ও ওয়াই বা লম্ব অক্ষে কাপড়ের উৎপাদন দেখানো হয়েছে। লক্ষ মিটার কাপড় আর খাদ্য লক্ষ টনে। এখানে খেয়াল করো, এই বিন্দুতে হচ্ছে খাদ্যের উৎপাদন তখন 0, এখানে মূল বিন্দু, এখানে 0, তখন কাপড়ের উৎপাদন হচ্ছে 15 লক্ষ মিটার। এর পরবর্তীতে বি বিন্দুতে খাদ্যের উৎপাদন বেড়ে 1 লক্ষ টন, তখন কাপড়ের উৎপাদন কমে 14 মিটার। অনুরূপভাবে সি বিন্দুতে খাদ্যের উৎপাদন বেড়ে 2 লক্ষ টন, আর কাপড় উৎপাদন তখন আরো কমে 12 লক্ষ মিটার হয়েছে। ডি বিন্দুতে আরো কমে গেছে, কাপড়ের উৎপাদন 9 লক্ষ মিটার, আর খাদ্যের উৎপাদন বেড়েছে এখানে 3 লক্ষ মিটার, 3 লক্ষ টন। অনুরূপভাবে ই বিন্দুতে আরো কমে 5 লক্ষ মিটার কাপড় উৎপাদন, আর খাদ্যের উৎপাদন 4 লক্ষ টন। এরপরে এফ বিন্দু, এটা এফ বিন্দুতে দেখো খাদ্যের উৎপাদন সর্বোচ্চ এখানে 5 লক্ষ টন, আর কাপড়ের উৎপাদন এখানে 0। এইভাবে যে বিন্দুগুলো আমরা পেলাম, এ বি সি ডি ই এফ, এই বিন্দুগুলো যোগ করলে যে রেখাটা পাওয়া যাচ্ছে, এটাই হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা বা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। এই এফ রেখাটাই হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। তাহলে এখান থেকে এইভাবে আমরা একটা সূচি থেকে আমরা এই উৎপাদন সম্ভাবনা রেখাটা অঙ্কন করলাম। এরপর আমরা উৎপাদন সম্ভাবনা রেখার তাৎপর্য সমূহ আলোচনা করব। এখানে আমরা জানি উৎপাদন সম্ভাবনা রেখা একটা গুরুত্বপূর্ণ রেখা অর্থনীতির ক্ষেত্রে। তো এই রেখার সাহায্যে অর্থনীতির কিছু মৌলিক বিষয়ের তাৎপর্য ব্যাখ্যা করা যায়। সেই বিষয়গুলো হচ্ছে যে অর্থনীতির ক্ষেত্রে একটা দেশের পূর্ণ নিয়োগ, অপূর্ণ নিয়োগ, নিয়োগহীনতা অর্থাৎ বেকারত্ব যেটা, সেটা ব্যাখ্যা করা যায়। যে একটা দেশের নিয়োগের অবস্থা কেমন, সেটা পিপিসি এর মাধ্যমে আমরা ব্যাখ্যা করতে পারবো।
এরপরে হচ্ছে উপকরণ বন্টনের দক্ষতা, যে একটা সমাজে যে সম্পদ আছে সেই সম্পদে আমরা যে দ্রব্য উৎপাদন করব সেই সম্পদের বা উপকরণগুলোর দক্ষ ব্যবহার হচ্ছে কিনা সেটা পিপিসি রেখার মাধ্যমে জানা যাবে। তারপরে নির্বাচন সংক্রান্ত সমস্যা, অর্থাৎ যেটার আগে আমরা বললাম যে আমাদের সীমিত সম্পদে অসীম অভাব যখন পূরণ করতে যায় তখন আমাদেরকে অভাবের গুরুত্ব অনুসারে নির্বাচন করতে হয় অভাবকে, অর্থাৎ কোন দ্রব্য কি পরিমাণে উৎপাদন করব, কারণ আমরা জানি একটা দ্রব্যের উৎপাদন বাড়াতে গেলে অন্য দ্রব্যের উৎপাদন কমাতে হচ্ছে। তো সেটাও আমরা এই রেখার মাধ্যমে অর্থাৎ পিপিসি রেখার মাধ্যমে সেটা ব্যাখ্যা করা যায়। তারপর অর্থনীতিতে স্বল্পতার ব্যাখ্যাও এখানে দেখা যায়, যে সীমাবদ্ধ সম্পদ দিয়ে কিভাবে অসীম অভাব পূরণ করতে যেয়ে বিভিন্ন সম্পদের কি স্বল্পতা দেখা দেয় সেটা এই উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে ব্যাখ্যা করা যায়। তারপর হচ্ছে মৌলিক সমস্যার ব্যাখ্যা। মৌলিক সমস্যা বলতে মৌলিক যে অর্থনৈতিক সমস্যাগুলো আছে আমরা দেখলাম যে তিনটি সমস্যা, কি উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে এবং কার জন্য উৎপাদন করা হবে, এই তিনটা বিষয় মৌলিক সমস্যাগুলো আমরা পিপিসি রেখা অর্থাৎ উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে ব্যাখ্যা করতে পারবো বা ব্যাখ্যা করা যায়। এরপরে অর্থনৈতিক প্রবৃদ্ধিও ব্যাখ্যা করা যাবে, একটা দেশের বা একটা সমাজের যে সম্পদের প্রবৃদ্ধি, তারপরে প্রযুক্তির বিকাশ, অর্থনৈতিক উন্নয়ন এগুলো হচ্ছে কিনা সেগুলো ব্যাখ্যা আমরা পিপিসি রেখার মাধ্যমে করতে পারবো। তাহলে আসো আমরা এখান থেকে কিছু বিষয় চিত্রের সাহায্যে ব্যাখ্যা করি। এখানে খেয়াল করো যে পূর্ণ নিয়োগ, অপূর্ণ নিয়োগ এবং নিয়োগহীনতা বা বেকারত্ব যে বিষয়টা সেটা আমরা পিপিসি রেখার মাধ্যমে ব্যাখ্যা করতে পারবো। এখানে চিত্রটা দেখো সবাই, এই চিত্রে ওই এক্স অক্ষে অর্থাৎ ভূমি অক্ষে এক্স দ্রব্য নির্দেশ করা হয়েছে আর লম্ব অক্ষে ওয়াই দ্রব্য নির্দেশ করা হয়েছে। এখানে এবি হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। এই রেখার এম এন আর এই তিনটা বিন্দু হচ্ছে উৎপাদন রেখার উপরে অবস্থিত, অর্থাৎ এই তিনটা বিন্দুতে সম্পদ সম্পূর্ণ নিয়োজিত হয়েছে বা নিয়োগ করা হয়েছে, অর্থাৎ এখানে পূর্ণ নিয়োগ অর্জিত হয়েছে, অর্থাৎ এখানে সম্পদের সম্পূর্ণ নিয়োগের মাধ্যমে সর্বোচ্চ উৎপাদন এখানে অর্জন করা সম্ভব হয়েছে। আর এফ থেকে এন বিন্দুতে গেলে এখানে দেখা যাচ্ছে যে এক্স দ্রব্য স্থির রেখে ওয়াই দ্রব্যের উৎপাদন সেখানে বৃদ্ধি করা হচ্ছে, কিন্তু এখানে সম্পদের সম্পূর্ণ ব্যবহার হচ্ছে না, যার ফলে এখানে অপূর্ণ নিয়োগ দেখা যাচ্ছে। আর এফ থেকে আর বিন্দু থেকে গেলে এখানে ওয়াই দ্রব্যের উৎপাদন স্থির রেখে এক্স দ্রব্যের উৎপাদন বাড়ানো হচ্ছে। এখানেও দেখাচ্ছে যে যে সম্পদ বা নিয়োগ করা হয়েছে কিন্তু সেখানে সেটা পুরোপুরিভাবে ব্যবহার করা হয়নি, সম্পদের এখানে অনিয়োজিত সম্পদ এখানে হয়েছে, অর্থাৎ এখানে বেকারত্ব সৃষ্টি হবে। তাহলে এখানে দেখাচ্ছে মূলত এম এন আর যেটা এবি রেখার উপরে অবস্থিত অর্থাৎ উৎপাদন সম্ভাবনা রেখার উপরে, এই তিনটা বিন্দুর অবস্থানেই হচ্ছে পূর্ণ নিয়োগ অর্জনটা দেখানো হচ্ছে। এভাবে আমরা পিপিসি বা উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে একটা দেশের পূর্ণ নিয়োগ, অপূর্ণ নিয়োগ, নিয়োগহীনতা অর্থাৎ বেকারত্ব এটা আমরা দেখাতে পারবো বা ব্যাখ্যা করতে পারবো। এরপরে আসো উপকরণ বন্টনের দক্ষতাও আমরা এই উৎপাদন সম্ভাবনা রেখা বা পিপিসি রেখার মাধ্যমে দেখাতে পারবো। এই চিত্রে এখানে খেয়াল করো যেখানে এবিসিডি ইএফ যে বিন্দুতে যে উৎপাদন সম্ভাবনা রেখা এফ রেখা, এই রেখার উপর অবস্থিত ডি বিন্দু এটাকে দক্ষ বিন্দু বা কাম্য বিন্দু বলা হচ্ছে, কারণ এখানে সম্পদের বন্টনটা সঠিক হচ্ছে এবং দক্ষভাবে এখানে ব্যবহার করতে। অর্থনীতিতে দক্ষ উৎপাদন বলতে বলা হচ্ছে যে অপচয় রোধ, অর্থাৎ সম্পদের অপচয় রোধ করে উৎপাদনের সর্বোচ্চ উৎপাদন করাকে বলা হবে দক্ষতা, উৎপাদনের দক্ষতা বা দক্ষ উৎপাদন, সেটা ডি বিন্দুতে করা সম্ভব। আরেকটা বিন্দু দেখো যেটা এবি রেখার বাইরে আছে আই বিন্দু,
এটাকে বলা হচ্ছে অর্জনযোগ্য বিন্দু বা অর্জনযোগ্য অঞ্চল, অর্থাৎ এই বিন্দু দিয়ে কোনো উৎপাদন সম্ভাবনা রেখা বা উৎপাদন করা সম্ভব নয়। কারণ এই মুহূর্তে এখানে যে সম্পদ আসছে সেই সম্পদ দিয়ে আই বিন্দু দিয়ে উৎপাদন করা যাবে না, কারণ সেই সম্পদে এফ রেখার উপরেই থাকতে হবে, এফ রেখার মধ্যেই আমরা উৎপাদন করতে পারবো। অর্থাৎ এর আগে আমরা বলেছিলাম যে উৎপাদন সম্ভাবনা রেখাটা, এটাকে বলা হয় উৎপাদন সীমান্ত রেখা বা সীমানা রেখা, অর্থাৎ এই রেখার বাইরে আমরা উৎপাদন করতে পারবো যে পরিমাণ সম্পদ আছে। এই ক্ষেত্রে যে পরিমাণ সম্পদ আছে সেই সম্পদ দিয়ে এফ রেখার উপরে উৎপাদন করতে হবে, এই রেখার মধ্যে থাকতে হবে। তাহলে এটা অর্জনযোগ্য বিন্দু, যে এটা দিয়ে করা যাবে না। অপরদিকে দেখো ইউ একটা বিন্দু, এটা কিন্তু অর্জনযোগ্য কিন্তু এটা অদক্ষ, কারণ আমাদের যে ইউ বিন্দু দিয়ে যদি আমরা উৎপাদন সম্ভাবনা রেখা দেখাই, তাহলে দেখা যাবে যে এখানে যে সম্পদ ছিল সেটা দিয়ে আমরা কিন্তু আরো এতখানি খাদ্য বা এতখানি দ্রব্য কাপড় উৎপাদন করতে পারতাম। তাহলে এখানে ইউ বিন্দুতে উৎপাদন করলে এখানে যথাযথভাবে সম্পদের পূর্ণ ব্যবহার হবে না, সেজন্য ইউটাকে বলা হবে অর্জনযোগ্য বিন্দু বা অদক্ষ অঞ্চল এটা। আর আইটা এটা অদক্ষ অঞ্চল, অর্জনযোগ্য বিন্দু কিন্তু অদক্ষ অঞ্চল, অর্থাৎ এখানে অর্জন করা যাবে কিন্তু সেখানে পূর্ণভাবে সম্পদের ব্যবহার হবে না, আমরা সর্বোচ্চ উৎপাদন করতে পারবো না। তাহলে এই দুইটা বিন্দু, আইটা হচ্ছে অর্জনযোগ্য বিন্দু বা অর্জনযোগ্য অঞ্চল, আর ইউটা হচ্ছে অর্জনযোগ্য বিন্দু হলে এটা হচ্ছে অদক্ষ অঞ্চল। তাহলে সেই হিসাবে তাহলে আমরা একটা সমাজ সে অবশ্যই তার সম্পদ, সীমাবদ্ধ সম্পদ ব্যবহার করে সর্বোচ্চ উৎপাদন করার চেষ্টা করবে, এবং সেটা এই এফ রেখার উপরেই করা সম্ভব হবে। তাহলে এখান থেকে যে কি পরিমাণ খাদ্য উৎপাদন করবে বা কাপড় উৎপাদন করবে সেটা এই এফ রেখার বিভিন্ন বিন্দু বা উৎপাদন সম্ভাবনা রেখার বিভিন্ন বিন্দুর সংমিশ্রণ দিয়ে এটা প্রকাশ পাবে। তো এইভাবে উপকরণ বন্টনের দক্ষতা আমরা পিপিসি রেখার মাধ্যমে দেখাতে পারবো। এরপরে খেয়াল করো যে অর্থনৈতিক প্রবৃদ্ধি একটা দেশের পিপিসি এর মাধ্যমে সম্পদের প্রবৃদ্ধি, অর্থনৈতিক উন্নয়ন এবং প্রযুক্তিগত বিকাশ এটা পিপিসি নির্দেশ করে। এখানে চিত্রটা খেয়াল করো, পিপিসির মাধ্যমে আমরা জানতে পারি যে প্রথম চিত্রে যেটা এখানে দেখা যাচ্ছে যে পিপিসি রেখা ডান দিকে যখন স্থানান্তর হয়েছে, তার মানে হচ্ছে এখানে সম্পদের বৃদ্ধি ঘটেছে, প্রযুক্তির উন্নয়ন হয়েছে এবং উৎপাদন সম্ভাবনার প্রসারণ ঘটেছে, যে উৎপাদন বেশি করা যাবে। আর অপরদিকে পরের চিত্রটা দেখো যে এখানে এবি রেখা বাম দিকে স্থানান্তর, অর্থাৎ পিপিসির স্থানান্তর হয়ে যদি এ টু বি টু রেখায় অবস্থান করে, তাহলে এটার মানে বোঝা যাবে যে এখানে সম্পদের সংকোচন হয়েছে, এর ফলে এখানে উৎপাদনেরও সংকোচন হয়েছে, অর্থাৎ এখানে উৎপাদনের সম্ভাবনারও এখানে সংকোচন কম হবে। এইভাবে আমরা উভয় চিত্রের মাধ্যমে যেটা দেখাতে পারি, পিপিসির মাধ্যমে উভয় চিত্র থেকে যেটা দেখতে পেলাম যে এখানে প্রথম চিত্রটায় উৎপাদন সম্ভাবনার সম্প্রসারণ হচ্ছে, আর এটা হচ্ছে উৎপাদন সম্ভাবনার সংকোচন। তাহলে এইভাবে আমরা পিপিসি বা উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে একটা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির অবস্থা আমরা তুলনা করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা প্রথম অধ্যায়ের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, মূলত প্রত্যেকটা সমাজের মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং তার সাথে রিলেটেড যে বিষয়গুলো আলোচনা করলাম, এবং এখানে উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে কিভাবে একটা দেশের অর্থনৈতিক বিভিন্ন বিষয়গুলো ব্যাখ্যা করা যায় সেটা আমরা জানতে পারলাম। আশা করছি তোমরা সবাই ভালোভাবে বুঝতে পেরেছো। আজকে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি।